আরে রিফাত ভাই আপনি কি রয়্যাল এনফিল্ড কিনা লাইছেন? জি ভাই। আরে ভাই আপনার টাকা কি গাছে ধরে নাকি? না রে ভাই, টাকা কি গাছে ধরা জিনিস? তাহলে এই যে 14000 টাকার লুকিং গ্লাস, হ্যাঁ 2.5 লিটার 3 লিটার ইঞ্জিন অয়েল লাগে ভাই। একটা জিনিস দেখেন, এই যে জায়গায় যা কিছু সবকিছু দামি দামি জিনিস, এই দামি দামি জিনিস দিয়া যদি ভাই আমার বাইকের দাম 4.5 লাখ টাকা রাখে, তাহলে ভাই অনেক কোম্পানি প্লাস্টিকের সস্তা 150 টাকা দামের জিনিস লুকিং গ্লাস দিয়া পার্টস দিয়া 7 লাখ 8 লাখ টাকা নিতেছে গা। তাহলে আমি কি ভাই জিতছি না? তাহলে ভাই তাহলে আমার টাকার প্রতি মায়া বেশি ভাই। তাহলে 4 লাখ টাকার বাইকে যদি আপনার 14000 টাকার লুকিং গ্লাস দেয়, না তাহলে আমি ভাই জিতছি। অবশ্যই জিতছেন। অবশ্যই জিতছি। জিতছেন না? অবশ্যই জিতছি। মনে করেন যে আমার 4 লাখ টাকার বাইক, সেখানে 14000 টাকা দামের লুকিং গ্লাস পাইতেছি, আর 7 লাখ টাকার বাইকের লুকিং গ্লাস থাকে। আমার মনে হয় যে গাড়ির সব পার্টসের দামি বেশি। মনে হয় যে আপনার মিটারের দাম বেশি, সিটের দাম 10000, হ্যাঁ সাইলেন্সারের দাম বেশি, তারপরে বাম্পার আছে না, ইন্ডিকেটরের দাম বেশি। হ্যাঁ ইন্ডিকেটর জানি কত 10000 না? ইন্ডিকেটর 9000 সবকিছুর দাম বেশি। মনে করেন এখানে যে গার্ড লাগাবে, বাম্পার লাগাবে, সেটার দামও তো মোটামুটি বেশি, কিন্তু কোয়ালিটিও তো অনেক ভালো। কোয়ালিটিও তো অনেক ভালো। তাইলে এই হচ্ছে কোয়ালিটি, মানে লোহাটা থাপড় দেন, এটা থাপড় দেন লোহা। ওকে, অনেক সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা চলছে যে এটা হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু, কিন্তু আমাদের যে বলিউড ইন্ডাস্ট্রি সিনেমা দেখে, ইন্ডিয়ান সিনেমা দেখে যে রয়্যাল এনফিল্ডের প্রতি একটা আবেগ, রয়্যাল এনফিল্ডের ডুক 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 সাউন্ডের প্রতি যে একটা আবেগ, একটা ভালোবাসা, এটা কিন্তু আসলে বাইকারদের মধ্যে কি পরিমাণ ছিল সেটা যেদিন প্রি বুকিং শুরু হয়েছে, যেদিন বাংলাদেশে লঞ্চিং হয়েছে, সেদিন কিন্তু আসলে দেখা গেছে যে কি পরিমাণ মানুষের এই বাইকটার প্রতি আবেগ। যত সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা যত কিছুই চলুক, কোনো কিছুই কাজ হবে না, কোনো কিছুই টেকবে না, ঠিক আছে? তো ভাই এই বাইকটা রিফাত ভাই আমার সাথে আছে। রিফাত ভাই এই বাইকটা প্রথম দিন প্রথম আওয়ারেই বুকিং করছে এবং প্রথম লটেই ডেলিভারি পাইছে। সো সেই কাহিনীও শুনবো এবং বাইকের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, ভাই যেহেতু অলমোস্ট 200 কিলোমিটার রান করছে, আমিও মোটামুটি 2-4-5 কিলো চালাইলাম। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা বলবো, ভাইয়ের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনবো যে আসলে সে আসলে আবেগে বাইকটা কিনে ভুল করলো নাকি আসলে তার ব্যাপার ডিসিশনটা প্র্যাকটিক্যাল ছিল। তো চলেন সেই বিষয়গুলো আলোচনা করি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন ওয়াইল্ড ছোট। তো রিফাত ভাই, আপনি মনে করেন রয়্যাল এনফিল্ড, তো আপনি ডেলিভারি পাইছেন? জি ভাই। তো আপনার শুরুটা মানে আবেগটা কিরকম ছিল, কি থেকে আসলে রয়্যাল এনফিল্ড পছন্দ করা, এবং কিভাবে প্রি বুকিং করলেন আর কিভাবে ডেলিভারি পাইলেন, সেই কাহিনীটা যদি আমাদের মাঝে একটু শেয়ার করতেন। ভাই রয়্যাল এনফিল্ড অনেকদিন আগের থেকে আমার স্বপ্ন। মনে করেন যখন থেকে বাইক চালানো পারি না, ইন্ডিয়ান সিনেমা বুলেটের সাউন্ড শুই না, মনে করেন যে বাইকের প্রতি একটা নেশা তখন থেকেই জাগছে। তো বিভিন্ন মুভিতে দেখতাম যে তামিল হিরোরা, ভিলেনরা এটা চালাইতেছে, তখন মনে করেন যে এটা দেখা আরো বেশি আবেগ বাড়া শুরু করলো। তো আস্তে আস্তে যখন শুনলাম যে, তখন তো ছোটবেলায় আসলে বুঝতাম না, তখন শুধু ভাবতাম যে এটা বাংলাদেশে কেন আসে না, আসলে আমি কিনবো, কিন্তু তখন বুঝতাম না। যখন আস্তে আস্তে বোঝা শুরু করলাম, তখন তো মনে করলাম যে না, বাংলাদেশ আর কোনোদিন সম্ভব হবে না। তো সেই বাবা থেকে আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু করলাম যে কোনোদিন একদিন হবে ইনশাল্লাহ, আমার বাসায় একটা থাকবে। তো কিছুদিন পরে আস্তে আস্তে শুনতে পারলাম যে বাংলাদেশে সিসি লিমিট বাড়বে। এই স্বপ্ন তখন হইলো, আমি মানে ভাইবা নিলাম যে বাংলাদেশে যেদিন রয়্যাল এনফিল্ড ঢুকবে সেদিনই আমি এটা নেওয়ার চেষ্টা করবো। তো সে যেই বাবা সেই কাজ, যেদিন লঞ্চ হলো ওই দিন তো দেখলাম প্রাইসিংটা খুব ভালো ধরলো। তারপরে আপনি লঞ্চিং প্রোগ্রামের ওখানে? না, ওই প্রোগ্রামে ছিলাম না, কিন্তু অনলাইনে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, লাইভে দেখছিলাম। তো দেখার পরে মোটামুটি দামটা দেখে ভালো লাগলো। তো পরের দিন সকাল 10টায় প্রি বুক শুরু হলো, 10টা 2 অনলাইন ওয়েবসাইট তারা চালু করলো, আমি 10টা 2 কনফার্ম করছি। 10টা 2 কনফার্ম করছি। আমি একদম মানে আগে থেকে ঢুকে বসে আছি, রিফ্রেশের উপরে আছিলাম। মানে আর যে কালারটা আপনার পছন্দ ছিল, আপনি তো নিছেন ক্লাসিক 350 গান মেটাল, যেটা এটা তো মনে করেন একদম কড়া একটা কালার, মানে মেড লাইক এ গান। এই গান মানে গানের সাথে তাদের যে স্লোগানটার সাথে কালারটার মিল আছে। মানে একটা গ্রে কালার, গ্রে শেডের একটা কালার, সেই মিলটা আছে। আপনার এই কালারটা কি পছন্দ ছিল? জি, কালার আমার এটা পছন্দ ছিল এবং আমার বাসার সবাই এটাই পছন্দ করছে, যার জন্য এটাই দেওয়া। তো বাসার কালারটা ভালো লাগতো। হ্যাঁ, বাসার সবার আসলে অনুভূতিটা কি রকম ছিল? বাসার সবার অনুভূতি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল না? যে সবাই বলছে যে না ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো আপনার কালার এটা ক্রোম কালারটাও ভালো, কিন্তু ক্রোম কালারটা একটু মেইনটেইনটা বেশি করা লাগে আর কি। আপনার একটু যে গ্লোসি পার্টগুলো একটু বেশি যত্ন সহকারে রাখা লাগে। আসলে আমার তো সময় নাই, তো এইজন্য এই কালারটি নেওয়া। তারপরে এর সাথে টিউবলেস টায়ার পাইতেছি। জিনিসটা মনে যায় একটু প্লাস পয়েন্ট। আচ্ছা,
সুন্দর। আসলে আমারও এই বাইকটা একটা আবেগের জায়গা আছে, সবারই, অনেক বাইকারে যে আবেগের যে জায়গাটা ছিল সেটা মনে করেন যে আমরা যেদিন প্রি বুকিং চালু হয়েছে সেদিনই কিন্তু বোঝা গেছে যে এই বাইকটার প্রতি মানুষের এইরকম ভাবে কোনো বাইক বাংলাদেশে আরো অনেক বাইক লঞ্চ হয়েছে, আসবে, কিন্তু এরকম কোনো আরো হবে, কোনোটাই হবে, মনে করেন আরো অনেক হায়ার সিসি বাইক লঞ্চ হবে, কিন্তু এটার মতো হবে না। মানে এটার মতো আসলে মানে ক্রেজ, এটার মতো মানুষের আবেগ আসলে কোনো বাইকে কিন্তু নাই। তো রিফাত ভাই, আপনার আবেগের কাহিনী, বাইক ডেলিভারির কাহিনী আমি শুনলাম। এখন যেটা শুনবো সেটা হচ্ছে যে আপনি যে বাইকটা যেদিন প্রথম পেলেন, আপনার স্বপ্ন, আপনার ড্রিম, ঠিক আছে, যখন আপনি বাইকটা হাতে পেলেন, বাইকটা নেওয়ার পরে বাইকটা যখন আপনি স্টার্ট দিলেন, সেই সময়টার মানে আবেগটা, সেই সময়টার ফিলটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ভাই আসলে কি, আমি যেদিন থেকে মনে করেন যে প্রি বুক দিছি সেদিন থেকে আমি তো আসলে জানতাম না যে এত লম্বা একটা ডেটে ডেলিভারি পাবো। আচ্ছা। তো আমি তখন থেকে মানে প্রিপারেশন নিয়ে রাখছিলাম। তো আমার আগের যে বাইকটা ছিল সেটাও সেল করে দিয়া, আচ্ছা, তো আমি বাইক ছাড়া অনেক দিন, তো মানে আসলে এটার মধ্যে আস্তে আস্তে আবেগ আরো বাড়তেছিল যে কবে এটাকে পাবো, কবে পাবো। তো যেদিন বাইক প্রি বুক করছি সেদিনই ইচ্ছা ছিল আমার ফ্যামিলির সবাইকে নিয়ে যাব। আচ্ছা। তো সবাই ফ্যামিলির সবাইকে নিয়ে গেছিলাম। তো যাওয়ার পরে ওই ফার্স্টে ওই জায়গায় বাইক পছন্দ কইরা সব কাগজপত্র কনফার্ম কইরা এটা আপনার বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পরে আপনার যখন আমাকে বাইক বুঝাইয়া দিবে, কোম্পানির লোকেরা বড় চাবি দিয়ে বুঝাই দিবে, তখন আমার ছেলে আইসা বাইকের উপরে বইসা সবার আগে মানে কোনো কথা নাই, চাবি ঘুরান দেয়, স্টার্ট দিয়ে ফেলাইছে, দিয়া মানে ওই যে পিক আপ বাড়ি দেওয়া শুরু করছে, সাউন্ড মনে করেন যে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আমার ছেলে মনে হয় বাইক দেখে পাগল হয়ে গেছে। তারপর আরেকটা কাহিনী করছে জানেন, আমার ছেলে আপনার বাইক যে আপনার শোরুমে ডিসপ্লেতে আছে ওইখানে না বইসা আগে বলছি যে বাবা যে তোমার বাইক এই কালারটা আমি নিছি, তো সে মনে করছে ওইটাই বুঝি তার বাইক। আচ্ছা আচ্ছা। যেই আইসা বাইকের কাছে বসতে যা তারই মনে হয় যে মারতে যাইতাছে, এই তুমি আমার বাবার বাইকে বসো কেন, আমার বাবার বাইকে বসো কেন, কিন্তু বাইকটা ছিল ডিসপ্লে, বাইকটা ছিল ডিসপ্লে, সে তো বাচ্চা মানুষ, সেটা বুঝে নাই। আচ্ছা আচ্ছা। তো এই আর কি মনে করেন যে আপনার, তো আইসা চালাইলাম মানে শোরুম থেকে বের হইয়া যখন আসলাম, ফার্স্টে একটু ভয় লাগা শুরু করছিল, অনেক মানে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছিল, বাইকে ওয়েট বেশি, কন্ট্রোলিং ভালো না, সাবধানে চালায়, ভাইব্রেশন করে, মানে অনেক ধরনের অনেক কিছু। তো সেই একটা ভয় মনের ভিতরে ছিল। কিন্তু যখন বাইকটা ফার্স্ট স্টার্ট দিয়া আমি রাস্তায় বের হলাম, মানে ওই ভাইব্রেশন বলতে কোনো কিছু নেই, এই ফার্স্ট লো গিয়ারে আপনার এই যে লুকিং গ্লাসটা একটু ভাইব্রেট করে হালকা, এটা তেমন মানে বোঝা যায় না। আচ্ছা, আমিও রাইড করার সময় দেখলাম যে লো গিয়ারে যদি পিকআপ বেশি থাকে তাহলে একটু সমস্যা হয়, তাছাড়া নরমালি কোনো ভাইব্রেশন ফিল হয় না। এছাড়া ভাইব্রেশন 8 গিয়ারের চেয়ে ভাইব্রেশন খুব কম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি আর ব্যাপারটা হলো, আমি আপনাকে যেটা আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো সেটা হলো, আপনি এই যে রয়্যাল এনফিল্ড শুধু আপনার না, রয়্যাল এনফিল্ড মনে করেন দেশের আরো হাজার হাজার বাইকার যারা আছে, নন বাইকারদেরও এই বাইকটা পছন্দ হয়। হ্যাঁ, ঠিক আছে। তো আমার কথা হলো, আপনি যখন রাস্তায় এই বাইকটা নিয়ে বের হন, বা এখন অলমোস্ট 200 কিলোমিটার আপনি রান করছেন, তো রাস্তায় বের হওয়ার পরে মানুষের কিউরিসিটিটা কিরকম আপনি ফিল করতেছেন, বা এটা এনজয় করতেছেন কিনা? শোরুম থেকে যখন বের হইয়া আপনার গাড়ি বের করার পর রাস্তায় নামায় একটু চা খাইতে নামছিলাম দোকানে, আশেপাশে দেখি আপনার মনে হয় 8-10 জন লোক এসে আমার বাইক গেরাও দিয়ে দেখতেছে, অথচ কিন্তু শোরুমে বাইক রাখা আছে পাশেই, কিন্তু তারপরও রাস্তায় দেখার পরে তারা তাদের যে একটা ফিল, তারা যে আইসে মানে ওই যে আপনার কাছে জিজ্ঞেস করতেছে এটা কত নিল কি, মানে অনেক কিছুই, জিনিসটা আসলে ভালো লাগছে। তারপর রাস্তায় আসার পথে আপনার এই তেজগাঁও থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত আসতেন মিনিমাম 50 থেকে 60 জন লোকে আমার জিজ্ঞেস করছে যে ভাই এটা কত নিল, এই কত নিল, কেমনে কি, কত সিসি, মানে এই ধরনের প্রশ্ন। কুরবানির গরু আপনার রাস্তাতে নিয়ে আসলে যেরকম না ভাই কত সেম এই প্রশ্ন, কুরবানির গরুর মতো সেম প্রশ্ন, এই কত। দারুণ একটা কথা বলছেন ভাই, কত। আচ্ছা আচ্ছা। বাইকের টর্কটা পুরো তুমি ফিল করা যাইতেছে, একদম দিলেই মনে করেন দিলেই দৌড় দেয় পুরো তুমি ফিল করা যাইতেছে বাইকের টর্কটা, পাওয়ারটা এত জোর দেওয়া, মানে অস্থির। এই দেখেন জোর দেওয়া, মানে অস্থির লেভেলে স্মুথলি পাওয়ারটা উঠতেছে, মানে ফাটাফাটি লেভেলের একটা ফিল আর কি। আর লুকিং গ্লাসের ভিউটা দারুণ, এই দেখেন গাড়ি চলে গেছে এই লুকিং গ্লাসেও, এবং ওই লুকিং গ্লাসেও পুরো ভিউটা পাইতেছে, মানে লুকিং গ্লাসের ভিউটাও কোনো ভাইব্রেশন নাই, দেখেন সিঙ্গেল ভাইব্রেশন, কোনো ভাইব্রেশন নাই, মানে জোস লেভেলের ফিল পাওয়া যাইতেছে। মানে একটু স্পিড বেশি রাখলে ভাইব্রেশন আসেই না, কিন্তু লোয়ার স্পিডে গিয়ার বেশি থাকলে তখন একটু ভাইব্রেশন আসে। আর পাওয়ার তো মানে দেওয়ার লগে
পুরো টর্কটা ফিল করা যায় অস্থির লেভেলের। চরম চরম ভাই, রয়্যাল এনফিল্ড চুলা কথা, এটার সাথে অন্য কারো তুলনা হবে না। এটার ফিল্ডটা একটু অন্য লেভেলের, অন্য জায়গার। রিফাত ভাই আপনারা পুরো একদম হিরোর মতো লাগাইছে, খালি মনে করেন একটা সাদা লুঙ্গি থাকলেই হইতো। সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি হবে, সাদা লুঙ্গি থাকলেই হইতো। আচ্ছা যাই হোক, আপনি বাইকটা মোটামুটি কত কিলো রান করলেন এতক্ষণ? ভাই আমার বাইক হলো একটু দেখানি বুঝলে গেছি। আচ্ছা আচ্ছা, 202 কিলো। 202 কিলো। আমি চালানোর সময় দেখছি 198, তার মানে এটুকু আসার জন্য 202 কিলো হয়ে গেছে। তো ভাই এই 200 কিলোমিটার রান করছেন, তো আমার মানুষেরও প্রশ্ন, আমারও প্রশ্ন, অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকবে বা অনেকেই এটা নিয়ে অনেক নেগেটিভিটিও ছড়াইছে যে এটা নাকি হাতির মতো তেল খায়। তো আপনার কাছে কি মনে হয় যে বাইকটা যে আপনি 200 কিলোমিটার পর্যন্ত চালাইলেন, আপনার কাছে কি মনে হয় যে মাইলেজ আপনি কেমন পাচ্ছেন? ভাই মাইলেজ আমার কাছে মনে হচ্ছে আমি 30-এর মতো পাচ্ছি, একটা আইডিয়া অনুযায়ী, কারণ আমি তো চালাইতেছি গাড়িতে। আপনার বাইকের তেলের যখন মিটার শো করে কিছুটা হলে তো বোঝা যায় কেমনে কি, আর জাকিতেও তো একটা ফিল আসে। কিন্তু আসলে ভাই এনফিল্ড আপনি যদি কিনেন, আপনি এটার উপরে বসলে যখন আপনার চালায়া যাবেন, এটার যে একটা সাউন্ড বা এটার যে একটা ফিল, তখন ভাই আপনার তেল কোনো কিছু মনে হবে না। ভাই কত মানুষ মানে আপনার কত কিছু জায়গায় টাকা নষ্ট করে না, অনর্থক টাকা নষ্ট করে, লাখ লাখ টাকা নষ্ট করে। আচ্ছা মনে করেন আপনি 6 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনলেন, 50 মাইলেজ পাইলেন, 50 মাইলেজ পেলাম। সেখানে আপনার 4 লাখ টাকা দিয়ে বাইক কিনলেন, বাইকটা আপনার মনে করেন 2 লাখ টাকা আপনি দাম অলরেডি কম পাইছেন, কিন্তু মাইলেজ পাচ্ছেন 30। এই 2 লাখ টাকার তেল আপনি কয় বছর, কয় হাজার কিলো চালাইতে পারবেন? এটা একটা হিসাব আছে, এটা একটা হিসাব আছে না? হিসাব আছে। তো ব্যাপারটা হলো ওইটা না, এটা বলতেছি না যে এটার জন্য ওটার থেকে এই বাইকটা অনেক ভালো, এটার থেকে ওইটা অনেক খারাপ, এরকম বলতেছি না। ব্যাপারটা বোঝাচ্ছি যে বাইকের প্রাইসের সাথে বাইকের মাইলেজ, আর তাছাড়া বড় কথা হলো যে একটা 350 সিসি বাইক, সেখানে আপনি মাইলেজ নিয়ে যদি মাইলেজ আপনি 50 আশা করেন তাহলে তো আপনি পাবেন না। 50 আশা করলে হবে না, 350 সিসি ইঞ্জিনটা তো অনেক বড়, ইঞ্জিনটা তো অনেক বড়, অনেক বড়। এখন হলো আপনার যার দেহ যত বড় তার খাওয়ানো তত একটু বেশি, যেমন আমি 5 এক্সেল। যাই হোক, তবে মাইলেজ নিয়ে আপনার কি মনে হয়, আপনি সন্তুষ্ট? মাইলেজ নিয়ে ভাই আমার কখনো কোনো ইস্যু থাকে না, কাবজাব ছিল না, এখনো নাই। আমরা যাই হোক, আর যদি আপনার খালি বাইকের ফিলটা পাইতে হবে, আপনার এই যে ইকোতে চালাইলে 30 প্লাস অনায়াসে পাওয়া যাবে। আচ্ছা, এটা আপনার বলা লাগবে না, মানে 40-50 এর ভিতরে চালাইলে অনায়াসে 30 প্লাস মাইলেজ আসবে। ভাই আপনি তো মোটামুটি বলা যায় যে সিটিতেই রাইড করেন, আমগর মাওনা সিটি আর ঢাকা সিটি মোটামুটি কোনো পার্থক্য নাই, কারণ মানুষ গাড়িতে গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে। তা আমার কথা হলো যে হিটিং ইস্যুটা, মানে বাইকটা কি পরিমাণ হিট হচ্ছে বা হিটিং ইস্যুটা এরকম বেশি কিনা। এখন তো শীতের দিন, হয়তো গরমের দিন হলে আরো একটু বেশি বোঝা যাবে। তো তারপরেও কথাটা হচ্ছে যে এখন হিটটা কি পরিমাণ ফিল করতেছেন, যে শরীরে বা পায়ে বা মানে এই হিটটা আসে কিনা, বা অতিরিক্ত হিটের কারণে আপনার অনেক সময় মনে হইতে পারে যে বাইকটা রেখে দিই একটু ঠান্ডা হোক, এরকম কখনো ফিল করছেন কিনা? না ভাই, এরকম আসলে ফিল হয় নাই। ওই যে আমি যখন আপনার তেজগাঁও থেকে মাওনা পর্যন্ত আসলাম, মাওনা পর্যন্ত আসার পথে তো অনেক 58-60 কিলোমিটার চালানো হয়েছে, আর পুরাটা তো সিটির ভিতরে একদম। তো তখন ভাই এরকম কোনো কিছু ফিল হয় নাই যে আমার পা পুড়ে যাবে বা এই ধরনের কোনো কিছু। তবে হিটিং হয়, একটু হিটিং হয়, এটা মিথ্যা বলা যাবে না, হিটিং হয়। আর ফার্স্ট একটু হিট হবেই, কারণ আপনার ইঞ্জিনটা নতুন, এটার সাথে একটা ইঞ্জিনের একটা হয়তো সময় লাগবে একটু। আচ্ছা, ইঞ্জিনটা হিট হবে। আর এই গাড়িতে মনে করেন ছেকা টাকা অনেকে খায়, আপনি কি ছেকা টাকা খাই বলতে ভাই এটা যে ফার্স্ট টানছে, যে পা যেদিকে লাগিয়ে গেছিল বুঝি নাই, এই হালকা একটু লাগছে, এটা লাগবে। এটা হলো আপনার সিম্বল, আমি যে এনফিল্ড ইউজার, এটা সিম্বল হলো এটা, যে এনফিল্ড ইউজ করলে একটু ছেকা খাইতেই হবে। তবে আমার মনে হয় এটা কি জানেন, যে আপনি বেশ কিছুদিন চালানোর পরে দেখা গেছে 200-500 কিলো চালানোর পরে যখন আপনার সাথে বাইকটা সেট হয়ে যাবে, তখন আর এই জিনিসটা না, এটা আমার ফার্স্টই লাগছিল। যখন আমি একদম ঢাকা থেকে আইসা বাসায় আমি বাইক রাখার পরে পা সরাই দেখছি, তখনই লাগছে, এরপরে তো লাগে নাই, এরপরে আর লাগে না। যাই হোক, আমার কাছে মনে হয় যে যারা নেগেটিভিটি ছড়াইছেন, আর রিফাত ভাইয়ের সাথে কথা বলে আমার যেটা মনে হলো যে আসলে এতটাও নেগেটিভ বাইক এটা না। নেগেটিভ যে পয়েন্টগুলা দেখা যায়, তার মাঝে আমি এই হিটিং ইস্যুটা ছাড়া আমি কোনো নেগেটিভই পাই নাই। আর হিটিং ইস্যুটা শোরুম থেকে বইলা দিছে যে ফার্স্ট সার্ভিসের পরে অনেকটাই কমে যাবে। আচ্ছা, ফার্স্ট সার্ভিসের পর অনেকটাই কমে যাবে। আচ্ছা, এখন অনেক কিছু কমপ্লেন থাকে, যেরকম বাইকটার ওজন অনেক বেশি, ঠিক আছে? তো বাইকটার ওজন অনেক বেশি, এটা সিটিতে হ্যান্ডেলিং করতে কষ্ট হয় কিনা, বা জ্যামের ভিতরে অটো রিক্সার যে একটা প্যারা, এত রিস্ক নিয়ে চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় না যে ব্রেকিংটা, যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস, তো ডুয়েল চ্যানেল এবিএস এর ব্রেকিং
বা আর বাইকটা যে হ্যান্ডেলিং, আপনি যে মুভ করতে আসলে কষ্ট হচ্ছে কিনা সিটিতে বা রাইড করার সময় অটো রিক্সার এই প্যারাটা খাচ্ছেন কিনা? ভাই এটার যে টার্নিং রেডিয়েন্স, হ্যাঁ হ্যাঁ আমার জিক্সারের সাথে ডাবল। বাইক দেখেন পুরাটা মাথা পুরাটা ঘুরে যেতেছে। আমি মনে করেন যে আপনার ওই একটু যাদের একটু শর্ট, যারা পা ঠিক মতো নাগাল পাইতেছে না মাটি, তাদের জন্য একটু ঝামেলা হবে। আমার জন্য আমি মনে করি যে আপনার জিক্সার যে চিপাতে ঢুকেছে তার চেয়ে বেশি চিপাতে ঢুকাইতে পারি এটা। তাই নাকি? হ্যাঁ, এটা তার চেয়ে চিপাতে ঢুকাইতে পারি। সকালে আমার ছেলের এনে মাদ্রাসায় আসলাম, মনে করেন যে আপনার অটো রিক্সা চিপা চাপাইতে বের হয়ে এসে পড়ছি। এই ধরনের আমার কোনো সমস্যাই হয় না, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর আপনার ওই যে টর্ক বেশি তো একটু দিই বাইক দিলে মনে হয় বের হয়ে যায়। যদিও আমি ব্রেকিং পিরিয়ড মানতেছি ওইরকম দিতেছি না, কিন্তু বের হয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, কারণ অনেকেই বলে যে আপনার কোনো সমস্যা নেই। আমি কিন্তু একটু রাইড করে আসলাম ভাই, আমি বলি বাংলাদেশের নাম ধরেই বলি, পালসার আছে না, পালসার কিন্তু এটার সাথে ওয়েট অনেক কম, প্রায় 50-55 কেজির মতো কম আছে। তো ওইটাতে বসলে যে একটা ভারী ফিল হয়, এটাতে বসলে মনে হবে যে না আপনার এই 80 সিসি বাইকের ফিল বাড়ির মতো ফিল হয়, ফিল বুঝাই যায় না একদমই। আমি মনে করেন যখন রাইড করে আসলাম, আমি বাইকটা মনে হচ্ছে যে অনেক নিচা, কিন্তু আমি যখন বাইকের উপর বসলাম পরে বোঝা যায় না আমি আকাশে আছি, মানে যে আমি অনেক কতটা উঁচু চেয়ারে, রাজকীয় একটা চেয়ারে বসে আছি, সেরকম একটা ফিল। কিন্তু যখন আমি মাটিতে পা ফালাবো তখন কিন্তু একদম ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। এই যে দেখেন পাটা উঠাইলেই মনে হবে যে না আমি কিছু একটার উপরে বসছি, মানে এরকম একটা ফিল হয়। বা আমি এই ফিলটা পাইছি, এটা আমি অন্য কোনো বাইকে পাইনি আজ পর্যন্ত। সত্য কথা যে বাইকের উপর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো, তো যে আপনার কোনো জায়গায় বাজে না একদমই, মনে করেন। আচ্ছা, এই বিষয়টা কিন্তু কথা বলা হয় নাই, সেটা হলো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কি রকম? অনেক ভালো, মানে স্পিড ব্রেকারে এখনো কোনো জায়গায় বাজে নাই আমার। আচ্ছা, এই পর্যন্ত বাজে নাই না। আমি যে রিকশা নিয়ে গেলে যেসব জায়গায় বাজতো ওইগুলা ঘুরে আসছি, কোনোটাই বাজে নাই, কোনোটাই বাজে নাই পিলিয়ন নিয়া। আচ্ছা, তার মানে বোঝা যায় যে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েও কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে একটা জিনিস সমস্যা মনে হয়েছে ভাই। কোনটা ভাই? সেটা হচ্ছে হর্নটা মনে হইতেছে যে একটু দুর্বল। না, হর্ন দুর্বল বলতে আপনার ওই বর্তমানে যে বাইকগুলো আসে একমাত্র পালসার আর আরটিআর ছাড়া মেবি সব বাইকেরই হর্ন কম থাকে। আচ্ছা, আর আমার জন্য এটা পারফেক্ট, আমার এর চেয়ে বেশি হর্ন লাগে না, হর্ন বাজাইও কম। আচ্ছা, আপনার মনে করেন যে হর্নটা বাজাইও কম আমি। আচ্ছা, একবার বাজায় দেখেন না, দেখি হর্নটা দিয়ে দেন। এই জায়গায় নিরিবিলি জায়গায় আছে, কি পরিমাণ হর্নটা আসতেছে, কিন্তু কেন বুঝতে গেলে হেলমেট পরেছিলাম তো হয়তো এইজন্য আওয়াজটা একটু কম। আমার কাছে এটাই পারফেক্ট লাগতেছে, আমার কাছে এর বেশি দরকার পড়ে না, কিন্তু সাউন্ডের বেসটা আছে, কিন্তু হর্নের সাউন্ডের বেসটা আছে। তো ভাই মেইন কথা হলো, অনেক কথাই কইলাম, এখন ঘটনা হলো বাইকটা একটু স্টার্ট দেন নিউট্রাল করে, আমরা একটু ডুক 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 সাউন্ড শুনবো আর কি। একদম একটু আস্তে হালকা পিক আপ দেন, আমরা একটু ডুক 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 সাউন্ড শুনি। ওরে ভাই, এটার যে কি ফিল রে ভাই। সেই ভাই, বন্ধ করেন। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো এটা কিন্তু এই যে 91 অ্যান্ড অ্যাবভ ফুয়েল লাগবে, অকটেন। আর এটা কালার কোয়ালিটিগুলো, ফিনিশিংগুলো যা দেখতেছেন একদম অস্থির লেভেলের, প্রত্যেকটা মেটালের ফিনিশিং দেখতে পাচ্ছেন। এখানে মিটারের কথা বলেন আর হেডলাইটের কথা বলেন, ঠিক আছে। আর সুইচ কোয়ালিটিগুলোর ফিনিশিং যদি বলেন, একদম চরম লেভেলের ফিনিশিং দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা মেটালের ফিনিশিং জোস। আর প্রত্যেকটা জায়গায় দেখেন এখানে চেহারা দেখা যায়, এখানে চেহারা দেখা যাইতেছে। হিট হচ্ছে, কিন্তু ভালো হিট হয়েছে এইটুকু চালানোর কারণে, ঠিক আছে। প্রত্যেকটা ফিনিশিং চরম লেভেলের, প্রত্যেকটাই মেটাল একদম চরম লেভেলের ফিনিশিং। এই দেখেন প্রত্যেকটা পার্টসের ভিতরে খোদাই করে লেখা আছে রয়্যাল এনফিল্ড। আপনি দেখছেন যে ফুড প্যাকের ভিতরেও রয়্যাল এনফিল্ড কোনো ব্র্যান্ডের নাম লেখা, ঠিক আছে, নাই, শুধু এটার মধ্যে রয়্যাল এনফিল্ডই পাবেন। আর এই সিট আপনাকে আলাদা কিনতে হবে না ভাই, এটা অরিজিনাল দিয়েই দেয় গাড়ির সাথে। যারা বলে সিট আলাদা কিনতে হবে, তাদের আসলে বলার কিছু নাই, তারা শুধু নেগেটিভিটি ছড়ায়। সিট হ্যাঁ আলাদা আপনি মডিফাই করার জন্য সিট কিনতে পারবেন, আলাদা মডিফাই করার জন্য আপনি লুকিং গ্লাস কিনতে পারবেন, কিন্তু লুকিং গ্লাস আপনার স্টক যেটাতে এটার প্রাইস একটু তুলনামূলক কম, যেটা মডিফাই করে কিনবেন এটার প্রাইস আবার একটু বেশি। তো 200 কিলোমিটার চলা একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, সেটা ভাইয়ের মুখ থেকে অনেক কিছু আমরা শুনলাম, কিন্তু মেন কথা হলো আমার এক্সপিরিয়েন্সটা হয়তো অনেকে করতে পারেন, চাইতে পারেন। আমি বাইকটা মাত্র 5 কিলো থেকে 7 কিলো বাইকটা রাইড করছি, এর ভিতরে আমি যে ফিলটা পাইছি সেটা একটা অসাধারণ ফিল। মানে রয়্যাল এনফিল্ডের যে ব্যাপারগুলো প্রথমে বলি, সেটা হলো যে ডেলিভারি নিয়ে অনেকের মানে মন খারাপ থাকতে পারে যে আমার ডেলিভারি ডেটটা বারবার পিছাইছে কেন। তো রয়্যাল এনফিল্ডের যে লেগেসি, রয়্যাল এনফিল্ড যেটা করে সবসময় আপনি দেখবেন বাংলাদেশে এর পরেও
কখনোই প্রি বুকিং ছাড়া আপনি রয়্যাল এনফিল্ড কিনতে পারবেন না। রয়্যাল এনফিল্ড সবসময় কাস্টমারের কাছে বাইকটারে একটু স্পেশাল ফিল করায়, মানে সবসময় ওদের আবেগটা নিয়ে খেলতে ভালোবাসে রয়্যাল এনফিল্ড। এটা সবসময় আমি দেখছি যে রয়্যাল এনফিল্ড কখনোই আপনি ওই একুরেট যে ডেটটা আপনাকে দিবে ওই ডেটে আপনাকে ডেলিভারি দিবে এরকম রেকর্ড রয়্যাল এনফিল্ডের এখন পর্যন্ত ইন্ডিয়াতেও নাই। মানে রয়্যাল এনফিল্ডের ইতিহাসেই নাই যে আপনাকে অন ডেটে আপনাদের বাইক ডেলিভারি দেবে। তো ডেলিভারি নিয়ে যারা মন খারাপ করছেন আর মন খারাপ করেন না, বাইক আপনারা পাবেন, কিন্তু আপনাদেরকে একটু স্পেশাল ফিল করে তারপরে বাইকটা দেবে, যে কোম্পানি একটু বেশি স্পেশাল এটা ফিল করে তারপর আপনাদের বাইকটা ডেলিভারি দেবে। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে যে ফিলটা সেটা হলো বাইকে উঠে বসার পরে মনে করেন আপনি ওই ফিলটা পাবেন যে হ্যাঁ আমি কিছু একটার উপরে বসছি, সেই ফিলটা কিন্তু এই বাইকটার উপরে আছে। আমি 5-7 কিলোমিটার রাইডে যেটা বুঝলাম যে বাইকটা যে ফিলটা দেয় ভাই, এটা অর্থিত, মানে যে টাকাটা নিচ্ছে, যে রয়্যাল এনফিল্ডের যে হাইপটা, এটা অর্থিত ভাই। কারণ হলো আপনি যখন এই বাইকটাতে উঠে বসবেন, বাইকটা যখন রাইড করবেন, তখনই আপনি এই ফিলটা খুব ভালোভাবে বুঝবেন যে আসলে আমি এই কথাটা কেন বলতেছি। আর সিটটাও যথেষ্ট কমফোর্টেবল, ভাইব্রেশন সত্যিকার অর্থে ভাই যেটা বললো আমি একেবারেই পাই নাই। জাস্ট খালি যখন একটু গিয়ার বেশি থাকে কিন্তু স্পিড কম থাকে তখন হালকা একটু দেখলাম যে লুকিং গ্লাসটা একটু ভাইব্রেট করতেছে, আদারওয়াইজ অন্য কোনো প্যারা কিন্তু নাই যে পায়ে ভাইব্রেশন, শরীরে ভাইব্রেশন আসবে, হ্যান্ডেলে খুব বেশি ভাইব্রেশন করবে, এরকম কোনো কিছু আমি পাই নাই। তো আমার কাছে মনে হয় নাই। আর মাইলেজ, ব্রেকিং সবই তো বললাম। তবে ভাই যেটা বললো যে ম্যানওভার করতে কোনো প্রবলেম হচ্ছে না, আমি মোটামুটি একটা কনজারভেটিভ রোডে রাইড করে আসলাম, সেখানেও কিন্তু আমার কাছে মনে হয় নাই যে বাইকটা হ্যান্ডেলিং করা ওজনের জন্য মানে খুব বেশি কষ্টকর হবে, এরকম আমার কাছে মনে হয় নাই। তো যাই হোক, মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স এই আবেগে বলেন আর যেটাই বলেন, আবেগে কিনে ঠকে যাবেন এই ব্যাপারটা আসলে কোনো কিছু না। কারণ আবেগ যদি দেখান এই বাইকটার প্রতি, এই আবেগটা আপনাকে ফুলফিল করার মতো এবিলিটি এই বাইকটার আছে নাকি রিফাত ভাই? অবশ্যই এই বাইকটার আবেগ যেটা আপনি ধরে রাখছেন এতদিন থেকে কষ্ট করে, যে এতদিন থেকে ডেলিভারির অপেক্ষা করতেছেন, বা এই যে এতদিন থেকে বাইকটা আসে না যে ব্যাপারগুলো, অবশেষে রয়্যাল এনফিল্ড যখন বাংলাদেশে আসছে, এটার যে আবেগ, এটার যে ভালোবাসাটা, যে ভালোবাসার এই বাইকের প্রতি আপনার তৈরি হয়েছে, সেই ভালোবাসাটা পুরোদমে ফুলফিল করার মতো এবিলিটি এই বাইকটার আছে। যদি আপনি মানে এই বাইকটা যদি রাইড করতে চান, তাহলে আপনি সেই মানে আপনার ওই আবেগটা ফুলফিল হয়ে যাবে, এটা নিয়ে কোনো কিছু নয়। ভালোবাসা একদম পরিপূর্ণ থাকবে। শুধু এটুকু বলি, ভালোবাসা পর্যন্তই থাকুক, এই বাইকটা নিয়ে নেগেটিভিটি করার মতো কিছু নাই। সবাইকে বলবো আপনারা নেগেটিভিটিতে কান না দিয়ে, যদি এই বাইকটার প্রতি আপনার একান্ত ভালোবাসা থাকে আর আপনি যদি এফোর্ড করতে পারেন, তাহলে অবশ্যই এই বাইকটা আপনার জন্য আইডিয়াল একটা অপশন। বাংলাদেশের বাজারে কোনো প্যারাই নাই ভাই এই বাইকটা নিয়ে। আমার কাছে ভাই এতক্ষণ থেকে যেটা মনে করতেছিলেন, ভাই তো আপনাদেরকে বললো যে আসলে এটা নিয়ে আসলে এরকম কোনো প্যারাই আমি মনে করি নাই। আর রয়্যাল এনফিল্ড যারা কিনবেন তারা একটু রয়্যালিটি নিয়েই চলবেন, কারণ ওই ভাবটা আপনাদের থাকা উচিত, কারণ রয়্যাল এনফিল্ডের একটা ব্যাপার স্যাপার তো আছে। তো যাই হোক, বেশি কিছু বলবো না। আর এটা ভাই চালাচ্ছে যেহেতু আমার বাসার কাছেই, আর রিফাত ভাই আমার অনেক দিনে পরিচিত, হ্যাঁ। তো এক কথায় বলার পরে ভাই আমার বাইক দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনি চালান এবং আপনি ভিডিও করেন। তো যাই হোক, এটাই আর কি কথা। ভাই যেহেতু ইউজ করতেছে, মাঝে মধ্যে আপনাদেরকে রয়্যাল এনফিল্ডের আপডেট আমি এটা দিতে থাকবে, এবং 5-10 হাজার কিলো চলুক, প্রথম সার্ভিসটা নেক, 2-1টা সার্ভিস নেওয়ার পরে যদি এটার আরও ভালো মন্দ কোনো খারাপ দিক বেরোয়, তখন আমি আপনাদের আপডেট অবশ্যই দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।